জয় হিন্দ। দেখো, লাস্ট ক্লাসে আমরা ইলেকট্রিসিটি শুরু করেছিলাম, তাই তো? তো লাস্ট ক্লাসে আমরা কি পুরো চার্জের সম্বন্ধে ডিটেলস আলোচনা করেছিলাম। আজকে আমরা তার পরের যেই টপিকটা আছে, মানে কুলম্বসের নিয়ম, সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে যা পড়িয়েছি তার একবার ফার্স্ট রিভিশন আমি করে দিচ্ছি। দেখো, লাস্ট ক্লাসে আমি পড়েছিলাম তোমাকে চার্জের ব্যাপারে। চার্জ কি? চার্জকে বাংলাতে আধান বলা হয়। CH, বাংলাতে কি বলা হয়? আধান। তো আধানের খোঁজ কে করেছিল, কি বললাম? থেলস নামের একজন বিজ্ঞানী ছিল, সে আধানের খোঁজ করেছিল, ঠিক আছে? কিন্তু সে ব্যাপারটাকে না বোঝাতে পারেনি। তো বুঝিয়েছিল কে? বুঝিয়েছিল হচ্ছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। তো পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে যে আধানের খোঁজ কে করেছিল, তো অ্যান্সার কি হবে? থেলস। আর যদি বলে যে আধানের সফল ব্যাখ্যা কে করেছিল, তাহলে কে হবে? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। তো আধানের খোঁজ কে করেছিল? থেলস। এবং সফল ব্যাখ্যা কে করেছিল? বেঞ্জামিন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। ফ্র্যাঙ্কলিন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন না চার্জ যে পজিটিভ আর নেগেটিভ হয় সেটার ব্যাপারে ডিটেলসে বলেছিল, ঠিক আছে? তো বলে, যদি যে তোমাকে জিজ্ঞেস করে যে আধানের জন্য ধনাত্মক এবং ঋণাত্মক শব্দের প্রয়োগ সর্বপ্রথম কে করেছিল, তখন তোমার অ্যান্সার কি হবে? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। তো এই কি করেছিল? পজিটিভ আর নেগেটিভ চার্জের কথা সর্বপ্রথম বলেছিল। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন যে ছিল না, এই হচ্ছে তড়িৎ চালকের খোঁজ করেছিল। তড়িৎ চালক। তড়িৎ চালককে বাংলাতে মানে আমাদের সাধারণ ভাষায় কি বলে বলতো? আর্থিন। আর্থিন তো তোমরা দেখেছো হয়তো, যেসব বাড়িতে বা উঁচু টাওয়ার বিল্ডিংয়ে যেটা একটা তার লাগানো থাকে না, যাতে কি হয় যে যদি কোনো রকম বিদ্যুৎ চমকাবে, বিদ্যুৎ এসে পড়ে, তাহলে আর্থিনের মাধ্যমে পুরো যে কারেন্টটা সেটা যাতে পৃথিবীতে চলে যায়, ঠিক আছে? তো তড়িৎ চালক কে তৈরি করেছিল? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। তড়িৎ চালক যদি বলে কিসের তৈরি হয়, কি দিয়ে তৈরি হয়, তো অ্যান্সার হচ্ছে তামা। তামা দিয়ে তড়িৎ চালক বল তৈরি হয়। তোমাকে চার্জ কি বলেছিলাম? চার্জ আমি বলেছিলাম যে চার্জ হচ্ছে এমন একটা বস্তুর এমন একটা গুণ, যার কারণে কি করে, বস্তুটা নিজের উপর একটা আকর্ষণ বল বা বিকর্ষণ বলের অনুভব করে। মানে যদি তুমি বলতে চাও ইলেকট্রনের যে গ্রুপ হয় কিনা, তাকে মানে গ্রুপকে একসাথে চার্জ বলা হয়। চার্জ কাকে বলে? ইলেকট্রনের গ্রুপকে একসাথে চার্জ বলা হয়। মানে চার্জ কি, মানে আধান কি একটা বিল্ডিং এর নাম। ওই বিল্ডিং এর মধ্যে অনেকগুলো ইলেকট্রন আছে। যেমন হয় না হোস্টেলে, যে একটা বিল্ডিং বানানো আছে, ওর মধ্যে ছেলে থাকে তো গার্লস হোস্টেল, মানে ছেলে থাকলে বয়েজ হোস্টেল, মেয়ে থাকলে গার্লস হোস্টেল, সেরকমই আধান হচ্ছে কি একটা বিল্ডিং এর নাম, যার মধ্যে অনেকগুলো ইলেকট্রন একসাথে থাকে, ঠিক আছে? আধানের আমি কি বলেছিলাম? এসআই মাত্রা কি বলেছিলাম? এসআই মাত্রা হচ্ছে কুলম্ব, ঠিক আছে? আর সিজিএস মাত্রা কি? সিজিএস মাত্রা হচ্ছে স্টেট কুলম্ব। স্টেট কুলম্ব। পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে যে 1 কুলম্ব সমান সমান কত ইলেকট্রন, ঠিক আছে? তো 1 কুলম্ব যদি জিজ্ঞাসা করে, 1 কুলম্ব সমান সমান 6.25 ইন্টু 10⁻18 ইলেকট্রন। আর যদি জিজ্ঞেস করে যে 1 কুলম্ব সমান সমান কত স্টেট কুলম্ব, তাহলে কি হবে? 1 কুলম্ব সমান সমান 3 ইন্টু 10⁹ স্টেট কুলম্ব। স্টেট কুলম্ব, ঠিক আছে? আর আমি চার্জের সম্বন্ধে কি বললাম? চার্জকে কিউ দিয়ে ডিনোট করা হয়, তাই তো? চার্জকে আমরা কিউ দিয়ে ডিনোট করি। চার্জের যদি বলা হয় যে চার্জ যদি স্থির অবস্থায় থাকে, চার্জ চুপচাপ হেলদোল করছে না, দাঁড়িয়ে আছে, তাহলে কি হবে? তাহলে সেই চার্জের চার সাইডে ইলেকট্রিক ফিল্ডের জেনারেট হবে, মানে তার আশেপাশের যে এরিয়া থাকবে না, সেখানে বৈদ্যুতিক ক্ষেত্রের নির্মাণ হবে। তার মানে কি, চার্জ যদি স্থির অবস্থায় থাকে, তাহলে সেখানে কি হবে? বৈদ্যুতিক ক্ষেত্রের নির্মাণ হবে।
বৈদ্যুতিক ক্ষেত্রের নির্মাণ। আর চার্জ যদি চলমান অবস্থায় থাকে, মানে কি চলমান অবস্থায় কোথায় থাকে? বিদ্যুৎ পোল, সেই পোলে এক পোল থেকে আরেক পোলে তার দেওয়া আছে, ধরো এটা একটা বিদ্যুৎ পোল, তো এবার এই পোল থেকে এই তার দেওয়া আছে, তারের মধ্যে কি ইলেকট্রিসিটি ফ্লো করছে। ইলেকট্রিসিটি মানে ইলেকট্রন ফ্লো করছে আর কি। তো ইলেকট্রন যখন গতিশীল অবস্থায় থাকে তখন কি হয়, মানে স্থির অবস্থায় থাকে তখন কি বৈদ্যুতিক ক্ষেত্রে নির্মাণ করে। কিন্তু যখন গতিশীল অবস্থায় থাকে তখন বৈদ্যুতিক ক্ষেত্র প্লাস চুম্বকীয় ক্ষেত্র দুটোরই নির্মাণ করে। তো যদি গতিশীল অবস্থায় আধান থাকে, গতিশীল অবস্থায় থাকলে কি হবে, চুম্বকীয় ক্ষেত্র প্লাস বৈদ্যুতিক ক্ষেত্র, বৈদ্যুতিক ক্ষেত্র। ঠিক আছে, এইটা আমি তোমাকে লাস্ট ক্লাসে বলেছিলাম। আজকের ক্লাসে আমরা কুলম্বের নিয়ম সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো এটা মিটিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, তো চলো, আজকের টপিক হচ্ছে আমাদের কুলম্বের নিয়ম। দেখো কুলম্ব কি বলেছিল, কুলম্ব বলে যেমন আমাদের চার্জ কি হয়, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এসে কি বলেছিল, চার্জ যদি সমান প্রকৃতির হয়, মানে দুটো পজিটিভ থাকলো বা দুটো নেগেটিভ চার্জ থাকলো, তাহলে সেক্ষেত্রে কি হয়, বিকর্ষণ হয়। কিন্তু যদি চার্জের প্রকৃতি আলাদা হয়, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, তাহলে কি তাদের মধ্যে আকর্ষণ হবে, তাই তো। তো কুলম্ব যে ছিল, কুলম্ব বলেছিল কি, যে দুটো চার্জ আছে, একটা চার্জ আমি ধরে নিলাম Q1, কিউকে তো আমরা চার্জের মানে চার্জকে কিউ দিয়ে ডিনোট করি, তাই না। তো এটা হচ্ছে প্রথম কিউ, প্রথম চার্জ, এটা হচ্ছে আমার দ্বিতীয় চার্জ। দুটো চার্জ আছে, এবার তারা একে অপরের থেকে একটা ডিস্টেন্সে আছে, দুজনের মধ্যে একটা ডিস্টেন্স আছে, তো সেই ডিস্টেন্সটাকে আমি আর ধরে নিলাম। ঠিক আছে, কুলম্ব কি বলেছিল, যে দুটো চার্জ আছে, এবার দুটো চার্জের মধ্যে কি যদি প্রকৃতি সমান হয়, মানে যদি এটাও প্লাস হয় এটাও প্লাস হয়, তাহলে কি হবে, এদের মধ্যে বিকর্ষণ হবে। যদি দুটো মাইনাস হয় সেক্ষেত্রেও বিকর্ষণ হবে। কিন্তু যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে কি হবে, আকর্ষণ হবে। তো তার মানে বলার মানে এটাই হচ্ছে, যে যদি দুটো চার্জ, সেটা সমানও হতে পারে, বিপরীত মানে সমান প্রকৃতিরও হতে পারে, বিপরীত প্রকৃতিরও হতে পারে। দুটো চার্জ যদি একে অপরের থেকে একটা ডিস্টেন্সে থাকে, ডিস্টেন্সের মধ্যে দাঁড়িয়ে থাকে, তাহলে তার মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলে, মানে ধরো আমি আর ধরো একটা কিছু কোনো একটা অবজেক্ট দাঁড়িয়ে আছে, এবার আমাদের মধ্যে যে আকর্ষণ, মানে আমি যদি কাছাকাছি দাঁড়িয়ে থাকি তাহলে কি আমি ওকে টেনে নিতে পারবো, আর যদি কাছাকাছি থাকি তাহলে আমি তোকে জোরে ধাক্কা দিয়ে দিতে পারবো। তার মানে কি, এই যে ডিস্টেন্স মেনটেন হচ্ছে, এই ডিস্টেন্সের মধ্যে কি, ডিস্টেন্স যত কম হবে তার মানে কি আমাদের মধ্যে আকর্ষণ আর বিকর্ষণ বল তত বেশি হবে। আর যদি ডিস্টেন্স বেড়ে যায়, ধরো দূর দূরে দাঁড়িয়ে আছে, তাহলে কি না আকর্ষণ হবে না বিকর্ষণ হবে, হবে কিন্তু কম হবে। তো কুলম্ব কি বলেছিল, যে দুটো চার্জ যারা একে অপরের থেকে একটা ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে, তো তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল লাগবে, সেটা কি হবে, এই দুটো চার্জের গুণফলের সমানুপাতি হবে। কি বলেছিল, যে দুটো চার্জ যারা একে অপরের থেকে একটা ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে যে বল লাগবে, বল কি ফোর্স, সেটা হবে দুটো গুণফলের সমানুপাতি। এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন, দুটো গুণফলের সমানুপাতি হবে। এটা তো এক নম্বর হয়ে গেল। দ্বিতীয় কি বলেছিল, কিন্তু তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে না, সেটা কি হবে, ডিস্টেন্সের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক কথার অর্থ কি, যে একটা বাড়লে একটা কমবে। ঠিক আছে, তো কি বলেছিল, দুটো চার্জের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটা তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাত হবে। তো দূরত্বকে আমরা আর দিয়ে ডিনোট করেছি, তো 1/r²। এটা হলো আমার 2 নম্বর ইকুয়েশন। এইটুকুটা বুঝতে পারলে। দেখো কুলম্ব বলেছিল কি, দুটো চার্জ আছে যা একে অপরের থেকে একটা ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে,
তো এই ডিস্টেন্সে দাঁড়িয়ে থাকার কারণ তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল লাগবে, সেই বলটা দুটো আধানের গুণফলের সমানুপাতি হবে, আর তাদের বর্গের দূরত্বের বর্গের ব্যস্তানুপাত হবে। এবার দেখো এইটার সমানুপাত মানে কি, এই দুটোর মান যদি বাড়ে তাহলে ফোর্সেরও মান বাড়বে, কিন্তু এখানে কি হবে, যদি দূরত্বের মান বাড়ে তো ফোর্সের মান কমে যাবে, আর দূরত্বের মান যদি কমে তো ফোর্সের মান বেড়ে যাবে। তো আমি তোমাকে বললাম না, দেখো এটার ডিস্টেন্স আছে একটা, এবার এই ডিস্টেন্সটা ধরো এটা আছে, তো এবার এইরকম ডিস্টেন্স হয়ে গেল, এত বড় ডিস্টেন্স হয়ে গেল, তখন কি এর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা অটোমেটিকলি কম লাগবে, তাই না? তো কুলম্ব এটাই হচ্ছে বলেছিল। তো এবার যখন দেখো এই যে দুটো ইকুয়েশন কুলম্ব দিয়েছিল, এই দুটোকে আমরা যদি মার্চ করি তাহলে আমরা এরকম লিখতে পারি, এফ সমানুপাতি Q1 Q2 ইন্টু 1/r², এটাকে আমরা লিখতে পারি। তো এটাকে আমরা দেখো যদি ভাঙি, এফ যদি প্রথমে এটাকে করো, এটা দেখো এখানে চলে আসছে এফ সমানুপাতি Q1 Q2, আর দেখো এটা কি এফ সমানুপাতি 1/r², তো 1/r² আছে, মানে কি এটা যদি বাড়ে তাহলে এটা কমবে, দূরত্ব বাড়লে বল কম প্রয়োগ হবে, মানে কম বল লাগবে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এফ সমানুপাতি Q1 Q2/r², এটা আমরা এভাবে লিখতে পারি, যেটা তোমাদের বইয়ে দেওয়া থাকে। এতটুকুটা বুঝতে পারলে? দেখো আমি তোমাকে কি বললাম, কুলম্ব নামের একজন বিজ্ঞানী ছিল, সে বলেছিল যে দুটো চার্জ আছে, যদি একে অপরের থেকে একটা ডিস্টেন্স দূরে থাকে, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা কি গুণফলের সমানুপাতি হবে দুটো চার্জের, প্লাস তাদের দূরত্ব যে আছে তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাত হবে। তো এই দুটোকে আমরা মার্চ করে এইটা লিখলাম, ঠিক আছে? এবার দেখো যে কোনো সমানুপাত চিহ্ন সরানোর জন্য না একটা কনস্ট্যান্ট মান নিতে হয়, ঠিক আছে? তো এটাকে আমি লিখছি, ঠিক আছে? আবার তো আমি এটাকে কি লিখেছিলাম, এফ সমানুপাতি Q1 Q2/r², এটা আমি পেয়েছিলাম মার্চ করার পর, এই দুটোকে মার্চ করার পর। এবার দেখো যে কোনো সমানুপাতিক চিহ্ন সরানোর জন্য কি হয়, একটা কনস্ট্যান্ট মান নিতে হয়, তাই তো? তো এখানে আমি কনস্ট্যান্ট মান নিলাম, এফ সমান সমান সমানুপাতিক চিহ্ন সরানোর জন্য একটা কনস্ট্যান্ট মান আমি কিনলাম কে Q1 Q2/r²। এই ফর্মুলাটা সম্বন্ধে তোমরা যারা যারা এই চ্যাপ্টারটা পড়েছো প্রত্যেকে এটার সম্বন্ধে অবগত, তাই তো? সবাই এটা সম্বন্ধে জানো। এবার দেখো এই কে যে হয় না, কে এরও একটা মান হয়, ঠিক আছে? এটা আমি এখানে লিখছি, এটা মিটিয়ে দিচ্ছি। দেখো কি বললাম, কে এর একটা মান আছে, সেই মানটা কি হয় 1/4πε0। কি বললাম, 1/4πε0, ঠিক আছে? এটা হচ্ছে কে এর মান। এবার দেখো কে এটা যদি আমরা সলভ করি তাহলে কি আসবে, এখানে ε0 4 এর সম্বন্ধে তোমরা প্রত্যেকে জানো, পায়ের মান তোমরা প্রত্যেকে জানো, এখানে তোমার অচেনা কি এই ε0কে কি বলা হয়, বায়ু শূন্যে বিদ্যুতের পরমশীলতা। ε0কে কি বলে, বায়ু শূন্যে বিদ্যুতের পরমশীলতা। ε0 মান হয় কত, 8.85 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। এটা হচ্ছে ε0 মান। এই মানটা ড্রাইভ করা মান, তোমরা এটা ড্রাইভ করতে যাও না, এটা তোমরা মনেই রেখে দাও, একদম গেঁথে নাও মনের মধ্যে, যে ε0কে কি বলা হয়, বায়ু শূন্যে বিদ্যুতের পরমশীলতা বলা হয়। ε0 মান হচ্ছে 8.85 ইন্টু 10⁻⁻12
কুলম্ব স্কোয়ার বাই নিউটন মিটার স্কোয়ার। তো আমরা এই মানটাকে এখানে বসিয়ে দিই। দাও কে সমান সমান 1/4 বসিয়ে দিই। পায়ের মান কত 22/7, 22/7 ইন্টু এটা কত আছে 8.85 ইন্টু 10⁻⁻12, 8.85 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। এটা কে এর মান এলো। এবার এটাকে যখন আমরা পুরোপুরি সলভ করবো কেন এইটুকুটাকে, এই যে এইটুকুটাকে যদি আমরা পুরোপুরি সলভ করি তখন কি আসবে জানো, কে সমান সমান 9 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কোয়ার বাই কুলম্ব স্কোয়ার। তোমরা এই মানটা মনে রেখে দাও। তাহলে কি এখানে তোমার দুটো মান মনে রাখতে হবে, একটা অ্যাপসিলন নটের মান মনে রাখতে হবে, এটা শর্ট কোশ্চেনে তোমাদের আসে, ঠিক আছে, যে অ্যাপসিলন নটের মান কত 8.85 ইন্টু 10⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। আর এইটাকে যখন আমরা সলভ করলাম তো কে এর মান আমরা বার করছিলাম, তো কে এর মান আমরা কি পেলাম 9 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এবার এই মানটাকে আমরা এখানে বসিয়ে দিই, তাই তো। তো এই মানটা যদি এখানে বসাই কি হবে, এফ সমান সমান কে এর মান কত আছে 9 ইন্টু 10⁻9, এবার এটা বসিয়ে দাও, কে এর মান তো এটাই 9 ইন্টু 10⁻9 Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার এই ফর্মুলাটা তোমরা একদম মনে রেখে দাও। এই ফর্মুলাটা তোমাদের যে কোনো যেই ম্যাথমেটিক্সগুলো ফিজিক্সে মানে এই কুলম্ব নিয়ম থেকে যে ম্যাথমেটিক্সগুলো আছে সেই ম্যাথমেটিক্সে তোমরা এই ফর্মুলাতে ফেলবা হয়ে যাবে। তার জন্য তোমাকে এত কিছু করতে হবে না, এই শুধু এইটা মনে রাখো তাহলে তোমার ম্যাথমেটিক্যাল অপারেশনের জন্য হয়ে যাবে। তাই তোমার কী কী মনে রাখতে হবে দেখো, তিনটা জিনিস। প্রথম তো হচ্ছে তোমাকে অ্যাপসিলন নট কী সেটা জানতে হবে, কি বায়ু শূন্যে বিদ্যুতের পরমশীলতা। অ্যাপসিলন নটের মান কত 8.85 ইন্টু 10⁻12 প্লাস এবার হচ্ছে এই এফ এর মান, যে কত আকর্ষণ বল লাগবে কত বিকর্ষণ বল লাগবে, সেটার জন্য এই মানটা তোমরা মনে রাখবে 9 ইন্টু 10⁻9 Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা বুঝতে পারলে? তাহলে তোমাকে আরেকবার বলে দিচ্ছি। দেখো কুলম্ব বলেছিল কি, যে দুটো চার্জ আছে যারা একে অপরের থেকে একটা ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে। তো ওই চার্জের ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে, ধরো এই মাথায় একজন দাঁড়িয়ে আছে, এই মাথায় একজন দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ডিস্টেন্স। তো এই দুটোর মধ্যে যে বিকর্ষণ বল মানে ছিটকে দেওয়ার ধাক্কা দেওয়ার এই বিকর্ষণ বল বা দুটোর মধ্যে যে আকর্ষণ বল সেটা কেমন হবে, সেটা এই দুটো বিন্দুতে যে চার্জ আছে সেই চার্জের গুণফলের সমানুপাতি হবে, চার্জের গুণফলের সমানুপাতি হবে। কিন্তু যে দুজনের যে দূরত্ব আছে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাত হবে। মানে ব্যস্তানুপাত মানে কি, এফ সমানুপাতি দিয়ে 1/r² করলে এটাকে ব্যস্তানুপাত হয়ে যায়। তো তার মানে কি, যদি দূরত্ব বাড়ে তাহলে প্রয়োগ করা মানে যে বলটা লাগবে সেটার পরিমাণ কম হয়। স্বাভাবিক না, এখানে ধরো কাছাকাছি আছে যেটা আকর্ষণ হবে, যদি এর ডিস্টেন্স বেড়ে যায় তার মানে কি এর আকর্ষণ বিকর্ষণ দুটোই কমে যাবে। যত ডিস্টেন্স বাড়বে তত আকর্ষণ বিকর্ষণ কমবে, যত কাছে আসবে তত তার আকর্ষণ বিকর্ষণ মানে বেশি হবে। তো এবার এই দুটোকে যখন আমরা মার্জ করলাম, এই দুটোকে মার্জ করার পর আমরা এই জিনিসটা পেলাম, এফ সমানুপাতি Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা যদি আমরা ভেঙেও দিই তখন এই দুটোই পাবো, এফ সমানুপাতি Q1 Q2, এফ সমানুপাতি কিছু নয় মানে কি 1/r²। ঠিক আছে, এবার বললাম কি, যে একটা সমানুপাতির চিহ্ন হয়, ওই সমানুপাতির চিহ্নটাকে সরানোর জন্য একটা কনস্ট্যান্ট মান নিতে হয়। তো এখানে আমরা কনস্ট্যান্ট মান কি নিলাম, কে। তো কি দাঁড়ালো, এফ সমান সমান কে ইন্টু Q1 Q2 বাই আর², এটা অ্যাজ ইট ইজ লিখে দিলাম। এবার এই কে যে হয় না, কে এর একটা মান হয়, কি হয় 1/4 পাই অ্যাপসিলন নট। অ্যাপসিলন নটকে কি বলা হয়, বায়ু শূন্যে বিদ্যুতের পরমশীলতা। অ্যাপসিলন নটকে কি বলা হয়, বায়ু শূন্যে বিদ্যুতের পরমশীলতা। অ্যাপসিলন নটের মান কত 8.85 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার বাই নিউটন মিটার স্কোয়ার। ঠিক আছে, এবার এই মানটাকে যদি আমরা এইখানে পুট করি তাহলে আমাদের কত 4 এর জায়গায় 4, পায়ের জায়গায় কি 22/7, আর অ্যাপসিলন নটের জায়গায় কি 8.85 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। এবার যখন এইটা আমরা পুরোপুরি যখন সলভ করব তখন আমাদের কাছে এই মানটা আসবে 9 ইন্টু 10⁻9
নিউটন মিটার স্কোয়ার বাই কুলম্ব স্কোয়ার। এবার এই কে এর মানটা কি আমরা এখানে কে এর জায়গায় রেখে দিই, তো এফ সমান সমান কে এর জায়গায় কি হবে 9 ইন্টু 10⁻৯, তাই তো। এবার তারপর কি কে এর মান লিখে দিলাম, এবার Q1 Q2 বাই আর স্কোয়ার যেটা অ্যাজ ইট ইজ বসিয়ে দিয়েছিলাম অ্যাজ ইট ইজ বসিয়ে দেবো। তো আমাদের নিউমেরিক্যাল করার সময় আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এত কিছু যদি তোমরা না করো, ধরো এগুলো কিছু করলে না, এগুলো কিচ্ছু করতে হবে না, শুধু এই জিনিসটা তোমরা মনে রাখবা, এফ সমান সমান 9 ইন্টু 10⁻৯ ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে তোমাদের ম্যাথামেটিক্যাল অপারেশন একদম ফাট করে মানে সলভ হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো কেমন ম্যাথামেটিক্যাল অপারেশন তোমাদের পরীক্ষাতে দেয়, ঠিক আছে। এটা মিটিয়ে দিচ্ছি। দেখো এদের কুলম্বের থেকে যে ম্যাথামেটিক্যাল অপারেশনগুলো কেমন থাকে, তোমাকে সবই ডাটা দিয়ে দেবে, ঠিক আছে। তোমাকে শুধু গুণ করতে হবে, কাটাকুটি করতে হবে, অ্যান্সার বেরিয়ে। যেমন একটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছিল হচ্ছে সম্ভবত এনটিপিসি কিংবা গ্রুপ ডিতে দিয়েছিল। প্রশ্নটা কি বলছিল কি, যে দুটো চার্জ আছে, দুটো আধান ক্রমশ 6 কুলম্ব এবং 12 কুলম্ব, 6 কুলম্ব এবং 12 কুলম্ব একে অপরের চেয়ে 3 মিটার দূরে অবস্থিত রয়েছে। তবে আধান দুটির মধ্যে আকর্ষণ বলের মান কত? ঠিক আছে। এই একটা প্রশ্ন তোমাদের সম্ভবত গ্রুপ ডিতেই এসেছিল। কি বলছে, দুটো আধান ক্রমশ 6 কুলম্ব 12 কুলম্ব একে অপরের চেয়ে 3 মিটার দূরে অবস্থিত, তবে আধান দুটির মধ্যে আকর্ষণ বলের মান কত? তো দেখো ফর্মুলা আমি তোমাকে কি বললাম, এফ সমান সমান 9 ইন্টু 10⁹ ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, তাই তো। এখানে দেখো Q1 কি দিয়েছে, প্রথম Q1 6 কুলম্ব, Q1 আমাকে দিয়েছে 6, Q2 আমাকে দিয়েছে কত 12, Q2 আমাকে দিয়ে দিয়েছে 12, আর কত দিয়েছে 3 মিটার, আর আমাকে দিয়ে দিয়েছে 3। এবার এটা কি এখানে পুট করে দাও, এফ সমান সমান 9 ইন্টু 10⁹ ইন্টু Q1 কত আছে 6, Q2 কত আছে 12, আর কত আছে 3, তাহলে কি 3 স্কোয়ার কত হবে 9, তো 9 যদি হয় তো এই 9 দিয়ে এই 9 কেটে গেল, থাকলো কত 6 12 72 ইন্টু 10⁹9। এফ এর মান কত হয় নিউটন, তাহলে এই বলটা তোমাদের লাগবে, ঠিক আছে। এই প্রশ্নটা তোমাদের মানে পরীক্ষাতে এসেছিল। দেখো কত সোজা প্রশ্ন জিজ্ঞেস করেছে, আর কত মানে সুন্দর নর্মালি তোমাদের অ্যান্সার বেরিয়ে গেল, কোনো রকম রকেট সায়েন্সের মধ্যে লাগলো না। ফিজিক্স খুব কঠিন, কোনো কঠিন না। আমার তো মানে সব থেকে সহজ সাবজেক্ট হচ্ছে ফিজিক্স। তো যাই হোক, তোমরাও শিখে যাবে, কোনো ব্যাপার না। তো দেখো কি বললাম তোমাকে, নিউমেরিক্যাল করার আগে তোমাকে আমি বারবার বলেছি, প্রশ্নে যে ডাটা দেওয়া থাকবে সেই ডাটাগুলো তোমরা লিখে নিবা, আর দেখবা যে কি চাইছে। আকর্ষণ বলের কথা চেয়েছে, দুটো চার্জ আছে, তার মানে কি আমার ফর্মুলা কি লাগবে, এফ 9 ইন্টু 10⁹ Q1 Q2 বাই আর স্কোয়ার। Q1 এর মান আমাকে দিয়েছে 6, Q2 এর মান আমাকে দিয়েছে 12, মানে কি দুটো গুণফলের সমানুপাতিক, তো গুণফল কত হবে 72, 6 দুগুণই 72, আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে 3 কত হয়ে যাবে, 3 স্কোয়ার 9 হয়ে যাবে। তো এই 9 দিয়ে যদি এই 9 কেটে দিই কত, 6 ইন্টু 12 ইন্টু 10⁹9, মানে 72 ইন্টু 10⁹9 চলে এলো তোমার অ্যান্সার, ঠিক আছে। এই ধরনের প্রশ্নই তোমাদেরকে জিজ্ঞেস করে। এখানে কি আমি যেটা লিখলাম সেখানে শুধু ডাটা চেঞ্জ করে 6-এর জায়গায় 12 দিয়ে দিবে, 12-এর জায়গায় 13 দিয়ে দিবে, 3-এর জায়গায় 4 দিয়ে দিবে, এরকমই করে ডাটা চেঞ্জ করে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, ঠিক আছে। তো এই ছিল কুলম্বের নিয়ম। তো
ঠিক আছে, তো ক্লাসটা তোমরা দেখিও, কেমন লাগলো অবশ্যই জানিও। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।